আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমার প্রেমিকাকে আমি এসবই করতে চাই, করব, এখন ছুটে আসবো তোমার কাছে। আল্লাহর ওয়াস্তে চুপ করো আদি, আমি তোমার পায়ে পড়ছি। তোমার দিকবিদিক শূন্য অবস্থা এখন। নেশা করে নিজের মস্তিষ্ক তুমি বিকিয়ে এসেছো, তাই এমন কথা বলে নিজের আত্মসম্মান আমার কাছে ক্ষয় করছো। রাত্রি প্রতিবাদ করলো, তীব্র প্রতিবাদ, কিন্তু এসব যেন আদির কানেই যাচ্ছে না। তার নেশা ক্রমাগত তীব্র হচ্ছে, চোখ জুড়ে ঘুম আসছে, আর এক অজানা ঘরে আদি এখন সুর করে গাইছে। কি নেশা ছড়ালে, কি মায়াই জড়ালে। হাবিব ওয়াহিদের এ গান রাত্রি বহুবার শুনেছে, কিন্তু আজকের মতো এত বিশ্রী অনুভূতি তার কখনো হয়নি। রাত্রির ইচ্ছে করছে গানটাকে সাবান সোডা দিয়ে ধুয়ে দিতে, সাথে আদিকেও। প্রথমে আদির কথাগুলো রাত্রির কানে অন্যরকম ঠেকেছিল, কিন্তু এখন মনে পড়তে গা ঘিন ঘিন করছে তার। চোখও ঝাপসা হয়ে আসছে, তাই বিনা নোটিসে কল কেটে রাত্রি দুই হাতে মুখ থেকে ফুঁপিয়ে উঠল। সাথে সাথে বজ্রপাত হলো, বাইরে বৃষ্টির শব্দ হচ্ছে। এক মনে সে শব্দ শুনে যাচ্ছে আদি, তার মন আজ বিক্ষিপ্ত হয়ে আছে। এই অট্টালিকায় আসতে গিয়ে সে একদম ভিজে গেছে। বৃষ্টিতে ভেজার মতো অদ্ভুত এবং অকাজ কখনোই আদি পছন্দ করে না। এসব ন্যাকামি ছাড়া অন্য কিছু তার কাছে মনেও হয় না, কিন্তু আজ সে ইচ্ছে মতো ভিজেছে। সে জানে এতে তার অসুস্থ শরীর আরো অসুস্থ হতে পারে। জেনেও এমন করেছে কারণ আজ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। যে রাত্রিকে এতদিন ধরে 24 ঘন্টার জন্য গার্লফ্রেন্ড হিসেবে চাওয়া সুপ্ত বাসনা মনে লুকিয়ে রেখেছিল, আজ তা পূরণ হয়েছে। কিন্তু আদি এ বিশাল প্রাপ্তিতেও খুশি হতে পারছে না। তার কেবলই মনে হচ্ছে কিছু করার আগে একটু একটু করে জমানো সময় ফুরিয়ে যাচ্ছে। শার্ট আর প্যান্ট বদলে আদি এখন ট্রাউজার আর টি শার্ট পরেছে। এ বাড়িতে আদি আজ 3 দিন ধরেই আছে, ফলে তার পোশাক আশাক সব এখানে মজুত করা আছে। বাড়ির মালিক আর কেউ নয়, তার পুলিশ বন্ধু সাজ্জাদ। ধন সম্পদে সাজ্জাদের অবস্থা সম্পর্কে আদি অবগত নয়, তবে এ বাড়ি দেখে সে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এ বাড়ি তোর? জবাবে সাজ্জাদ কেবল মিটমিট করে হেসেছিল। এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে সাজ্জাদ বলেছিল, তোর একটি ফাঁকা বাড়ির প্রয়োজন, এখন এটি কাজে লাগা। বাড়ি আমার না কার, তা দিয়ে তোর কাজ কি? কাজ ঠিক মতো করিস? আদি জবাব দেয়নি। সাজ্জাদকে সে রাত্রির বিষয়ে বললেও খোলাসা করে কিছু বলেনি। আদি বসার ঘরে কিছু প্যাকেট নাড়াচাড়া করছে। হঠাৎ পায়ের শব্দ হতেই ধীরে ধীরে তাকালো। চোখ মেলে সে যা দেখলো তাতে তার বিশ্বজোড়া নড়ে উঠল। চোখের সামনে এক রমণীকে দেখছে, সে যার পরনে খয়েরি রঙের শাড়ি, এলোমেলো ভেজা চুল পিঠ জুড়ে ছড়িয়ে আছে, গৌর মুখে গম্ভীরতা কি নিপুণভাবে লেপ্টে আছে। চোখে লজ্জা আর নাকের ডগায় রাগ যেন লুকোচুরি খেলছে। এমন রূপে রাত্রিকে আগে কখনো দেখেনি আদি। অপলক চোখে তাকিয়ে থাকতে গিয়ে আদি বেশ কিছু সময় ব্যয় করে ফেলল। হয়তো এখনো তাকিয়ে থাকতো যদি না মেঘ গর্জে আদির ধ্যান ভঙ্গ করত। সোফায় বসো। মাত্র দুটি শব্দ উচ্চারণ করতে গিয়ে আদি টের পেল তার বুকের ভেতরে ছোট্ট যন্ত্রে মারাত্মক সমস্যা হচ্ছে। কিন্তু সেটি হলেও কি প্রকাশ করা এখন উচিত হবে? এই চিন্তা মাথায় আসতে আদি প্রাণপণে নিজেকে শক্ত করে হাতের প্যাকেট নিয়ে নিজের জন্য নির্ধারণ করা একটি রুমে ঢুকে গেল। এরপর মিনিট 5 ব্যয় করে যখন ফিরলো, তখন দেখলো রাত্রি চুপচাপ সোফায় বসে আছে। আজকে রাত্রির সাথে দেখা হওয়ার পর থেকেই রাত্রি কেমন চুপচাপ হয়ে আছে। অবাক, রাগ, কান্না তার চোখে মুখে ভাসলেও রাত্রি মুখ ফুটে কিচ্ছু বলছে না আদিকে। আদি বুঝতে পারছে রাত্রি তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে। এটি ভাবতে গিয়ে আদি নিজের মাঝে ভালো লাগা অনুভব করলেও পরক্ষণেই তার মনে হচ্ছে সে যেন এক স্বার্থপর এবং লোভী মানুষ, যে জোর করে তার পাওয়া আদায় করছে। চুল মোছার গামছা কি ছিল না? রাত্রির ভেজা চুল চুয়ে পানি পড়ছে বিধায় আদি জিজ্ঞেস করলো, কিন্তু রাত্রি চুপ করে বসে আছে। উত্তর দেওয়ার প্রয়োজন বা আগ্রহ কোনো কিছু সে প্রকাশ করলো না। রুম থেকে আসার সময় আদি গামছা আর কিছু জিনিস সাথে করে নিয়ে এসেছে। এখন সে গামছা দিয়ে রাত্রির ভেজা চুল মুছে যাচ্ছে। বলছে, আজ তোমাকে নিজ হাতে সাজাবো। ভেবেছিলাম চুলও বেঁধে দিব, ইউটিউবে পেনে করেও শিখেছিলাম, কিন্তু খোলা চুলই তোমাকে মানিয়েছে, তাই আর কষ্ট করার ইচ্ছে নেই। রাত্রি আগের মতোই চুপ করে আছে। আদি চুল মোছা শেষ করে এবার রাত্রির পাশে এসে বসলো। রাত্রির বাম হাত টেনে নিয়ে যখন এক হাত করে চুড়ি পরাতে শুরু করলো, তখন রাত্রির মাথায় সে রাতের কথাগুলো ক্রমাগত ঘুরতে শুরু করলো। যার হাতে চুরি পরিয়ে টুক করে হাতের উল্টো পিঠে প্রেমিকে দিব, রাত্রির ভয় হচ্ছে। মনের মধ্যে কেমন যেন খচখচ করছে। আদি উল্টাপাল্টা কিছু করবে কিনা তা নিয়ে মস্তিষ্কে ঝড় বইছে, কিন্তু একবার যখন রাজি হয়েছে তা মৃত্যু এলেও রাত্রি কিছু বলার থাকবে না। তাই নিজেকে প্রাণপণে সংযত রেখে রাত্রি চোখ নামিয়ে বসে আছে। এবার কাজল পরিয়ে দিই? আদি জিজ্ঞেস করলো, কিন্তু রাত্রি জবাব দেওয়ার পরিবর্তে একবার চেয়ে দেখে আবার একই ভঙ্গিতে বসে রইল। কাজল আর আয়না এগিয়ে দিয়ে আদি বিষাদের হাসি হাসলো, বলল, তুমি পরে নাও, আমার অভ্যাস নেই। রাত্রি বাধ্য মেয়ের মতো কাজল পরে নিল। এটি করতে গিয়ে তার চোখে জল এসেছে, যা আদি টের পায়নি। এ জল কাজলদের সৃষ্টি নয়, বরং অন্য এক আদিকে দেখতে পেয়ে রাত্রির বুকের কষ্ট কালো হয়ে উঠছে, আর তার চোখের অঞ্চলে দেখা দিচ্ছে। একে একে আদি রাত্রির পায়ে নুপুর আর কানে দুল পরিয়ে দিল। দুল পরানো শেষে আদি অতি যত্নে রাত্রির মুখ দুহাতে সামনে এনে কপালের মাঠে গাঢ় প্রেম এঁকে দিল।
রাত্রি হতভম্ব হলো, কিন্তু আরো বেশি অবাক হলো যখন আদি তার কপালে নিজের কপাল ঠেকিয়ে কেঁদে উঠল। বলল, রাত্রি আমাকে একটু ভালোবাসবে? আমার মতো খারাপ ছেলেকে না কেউ ভালোবাসে না। তুমি আমাকে। আদি কাঁদছে, ফুপিয়ে কাঁদছে। এর আগে রাত্রি কখনো আদিকে এমন করে কাঁদতে দেখেনি। আদি কাঁদতো, তবে সামান্য জল এলে হাতের উল্টো পিঠে মুছে ঠিক হয়ে যেত। কিন্তু আজ এমন বুক ফাটা কান্নায় কেন ভেঙে পড়েছে আদি? এমন চিন্তায় ব্যস্ত রাত্রি। সে কি করব আর বলবো তা চিন্তা করতে করতেই আদি উঠে অন্য রুমে চলে গেল। রাত্রি নির্জীব হয়ে বসে রইল। আকাশে এক ফালি চাঁদ। আকাশ আর জ্যোৎস্নায় স্নান করেছে অবিরত। মস্ত আকাশের স্নিগ্ধতা পৌঁছে গেছে বসার ঘরে। যে রুমে ঘুমে আচ্ছন্ন হয়ে সোফায় পড়ে আছে রাত্রি। আকাশে এক ফালি চাঁদ। আকাশ আজ জ্যোৎস্নায় স্নান করছে অবিরত। মস্ত আকাশের স্নিগ্ধতা পৌঁছে গেছে বসার ঘরে। যে ঘরে ঘুমে আচ্ছন্ন হয়ে সোফায় পড়ে আছে রাত্রি। হঠাৎ রাত্রির ঘুম ভেঙে গেল। চোখ খুলে নিজের অস্তিত্ব নিয়ে সামান্য দ্বিধান্বিত হলো। কিন্তু হঠাৎ ডান পার পাতায় কিসের যেন নড়াচড়া অনুভব করলো। ভয় পেয়ে আচমকা সোজা হয়ে বসলো। সম্মুখে আদিকে দেখতে পেয়ে ঘুম জড়ানো গলায় বলল, আদি তুমি? আদি মেঝেতে বসে রাত্রির পায়ে নুপুর নিয়ে খেলছে, যেন এই খেলায় সে দারুণভাবে মত্ত হয়ে আছে। চোখ জোড়া তার রাত্রির পায়ে আবদ্ধ। সমস্ত মুখে ছেয়ে আছে অপরিসীম ক্লান্তি, তবে মুখে কোথাও রাগটির ছায়াও নেই। অবশেষে তোমার কণ্ঠ শুনতে পেলাম। আজ সারাদিনে আমার সাথে একটা কথাও বলনি। আপত্তি নেই, যাকে ঘৃণা করো তার সাথে কথা বলতে তো সমস্যা হতেই পারে, তাই না? এ বলে আদি তাকালো রাত্রির দিকে। চোখে চোখ পড়তে রাত্রি তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে নিল। মুহূর্তেই তার মুখে যেন অভিমানের সাতরং খেলা করে গেল। রাত্রির এমন মুখ দেখে আদি অন্য হাসি হেসে বলল, চোখে ঘুম নেই আমার, বোধহয় তোমার ছবিও অঙ্কিত আছে বলে। দুই চোখ বুজে দিলে তাই ঘুম নয়। শয়নে স্বপনে তুমি আসো ক্ষণে ক্ষণে। শ্রেয়সী, তুমি কি তবে আমার চোখের ঘুম কেড়ে নিলে? বুকের ভেতরে জ্বালা ঢেলে দিলে? কেন করলে এমন শ্রেয়সী? তুমি কি জানো না ঘুমহীন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না? এমন সুপরিকল্পিত হত্যা কেন করতে চাইছো শ্রেয়সী? আমি তোমাকে প্রেম নিবেদন করেছিলাম, শুনেছিলাম বুক পকেটে জমা একগুচ্ছ প্রেমের প্রলাপ, কিন্তু তুমি হেসে উড়িয়ে দিলে, আমার খুব যত্ন করে আঘাত দিলে। কেন করলে এমন শ্রেয়সী? শ্রেয়সী, তুমি কি আমার চোখের ঘুম হবে? তুমি ঘুম হলে আমি যে বেঁচে যেতাম। নির্ঘুম রাত্রি যে আর করতে পারি না পার। শ্রেয়সী, হবে কি আমার এক রাত্রির ঘুম? এসব শুনে রাত্রি অবাক হলো, কিন্তু নিজের পায়ে আদির টুকরো টুকরো স্পর্শে রাত্রি ভীষণ রাগ হচ্ছে, তাই সে ছুটে পালাতে চাইল। কিন্তু অন্য রুমে প্রবেশ করার আগেই আদির বাহুডোরে বন্দী হলো। রাত্রি সামান্য চিৎকার করে জানান দিল তার হাতে সে ব্যথা পেয়েছে, কারণ আদির বুকে আছড়ে পড়ার মুহূর্তে কাঁচের চুরিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। কিন্তু ব্যথায় কাতর কণ্ঠে নিঃসৃত হলো যে চিৎকার, তা যেন আদি শুনতে পেল না। রাগত স্বরে বলল, আমাকে কি ভাবো তুমি? কিছুই ভাবি না। কান্নায় ধরে আসছে রাত্রির গলা, তবুও সে রাগ ফুটিয়ে আদিকে জবাব দিল। এসব নিরপেক্ষতার প্রভাব বিস্তার করে রাত্রি যে জবাব দিল তাতে আদির মনে হিংস্রতা জ্বলে উঠল। তুমি আমাকে নরপিশাচ ভাবো রাত্রি? এমন চিন্তা কেমনে করে করলে তুমি? তোমাকে একদিনের জন্য গার্লফ্রেন্ড হিসেবে চাওয়া, ভালোবাসতে চাওয়ার মানে কি আমি তোমায় ভক্ষণ করতাম? আমাকে আমাকে যেতে দাও, আমার হাত জ্বলছে। জুলুক তোমার হাত! আদি চিৎকার করে উঠল। নিস্তব্ধ রাতে ফাঁকা বাড়িতে আদির কণ্ঠ ভীষণ ভয়ঙ্কর শোনালো। রাত্রি ভয়ে কাঁপছে, কিন্তু কি করবে এখন সে? তোমারে কইছে আমার লাগিয়া একদিনের প্রেমিকা হইতে। আরে তোমারে নিয়ে যদি আমার অন্য চিন্তা থাকতো তাহলে 1.5 বছর আগে আমি উল্টাপাল্টা কিছু করতে পারতাম। তোমাকে বাড়িতে সেই দিন কেউ আসিল না। সন্ধ্যার পরে আমি তোমার ঘরে ঢুকছিলাম, তুমি ঘুমাইছিলা। আমার অন্য ফন্দি থাকলে একলা ঘরে তোমার গায়ে কাঁথাটাই না আমি চইলা যাইতাম না। আমি তোমারে একলা এত দূরে একটা বাড়ি আনছি বইলা তুমি আমারে এইটুকু বিশ্বাস করতে পারলা না? আমি আমি তোমাকে অবিশ্বাস। কথা কইও না তুমি, তোমার উষ্টা মার্কা কোনো কথা আমি শুনতে চাই না। আমরা যদি অবিশ্বাস না করতা তাহলে তোমার বান্ধবীরে দিয়া বিষ আনাইছো কেন? কোন কারণে আজকে তুমি তোমার লগে বিষ লইয়া আইছো? রাত্রি চুপ করে আছে। হ্যাঁ, রাত্রি এখানে আসার আগে বিষের ব্যবস্থা করে এসেছে। ভেবেছে আদি যদি মস্তিষ্ক বিকিয়ে কোনো কাজ করে বসে, তবে আব্বা আম্মার সামনে না দাঁড়িয়ে বিষ গলাধঃকরণ করবে। কিন্তু এটি যে আদি টের পেয়ে যাবে তা রাত্রি ঘুণাক্ষরেও ভাবেনি। আমারে ঘৃণা করো, এটা আমু মাইনা নিতাম, কিন্তু এমন চিন্তা কেমনে করলা তুমি? বুসরা তো তোমারে সব কইছে, তাও তুমি এমন চিন্তা করতে পারলে? রাত্রি শুরু থেকে আদির টি শার্ট দুহাতে খামচে দাঁড়িয়েছিল, কিন্তু এখন একের পর এক আদির বলা কথাগুলো শুনে রাত্রির হাতের মুঠো থেকে টি শার্ট আলগা হয়ে যাচ্ছে। এতক্ষণ আদির বুকের ভেতরকার যে ছন্দপাত রাত্রি ডান হাতে অনুভব করছিল তা ক্রমশ দূরত্বে চলে যাচ্ছে। রাত্রির অজানা কষ্ট হচ্ছে। রাত্রির ইচ্ছে করছে আদিকে চিৎকার করে বলতে, আমি তোমাকে নরপিশাচ ভাবিনি আদি।
তোমার মন বড় বেশি ভালো, কিন্তু নেশা করলে তুমি যা বলো তা আমি সহ্য করতে পারি না। ওই নোংরা কথাগুলো বাস্তবে যদি তোমারই অজান্তে আমার সাথে ঘটে যায়, তাহলে আমার যে মরণ ছাড়া গতি হবে না। আমি তোমাকে দোষ দিতে পারি না, অথচ এসব সৃষ্টিকারী তুমি নিশ্চয়ই নির্দোষী হবে না। কথা কও না কে? আমি তোমার লগে কি এমন করেছি যে তুমি আজকে আমার মনটা এমন কইরা ভাঙ্গা দিলা? আমার খোয়াব ছিল তোমারে খয়েরি রঙের শাড়িতে দেখবো, তাই কত খোঁজাখুঁজি কইরা নিজে তোমার লাইগা শাড়ি কিনা আনছি। তোমারে নিজ হাতে সাজাইতে চাইছিলাম, তোমার কোলে মাথা দিয়া ঘুমাইতে, তোমার লগে রাত জায়গা চাঁদ দেখতাম। আমার এসব চাওয়ারে তুমি এমন নোংরা কলঙ্ক দিয়া দিলা। আমরা পুরুষ জাতিকে এতই খারাপ রাত্রি? শেষ প্রশ্নটি বেশ জোর দিয়েই করলো আদি। আর এমন প্রশ্ন শুনে রাত্রির মাথায় হুট করে ইব্রাহিমের নামটা চলে এলো। এমন বাজে পরিস্থিতিতেও তার মন নিজের অজান্তে হেসে উঠল। বলল, সব পুরুষ এক না হলেও কি অভিন্ন? ইব্রাহিমকে দেখলে যেমন ঘৃণা আসে, তেমন তোমাকে দেখলেও আসে। যখন তুমি নেশা করে আমার সাথে জঘন্য কথাগুলো বলো, কিন্তু এসব বললেও নিজেকে কেমন লাগে, কারণ আমি তো কোনো পুরুষের সন্তানও। এই রাত্রি, কথা কও না কেন? রাত্রি নতদৃষ্টিতে নানান চিন্তায় বিভোর ছিল, কিন্তু এখন আদির প্রশ্ন শুনে নিষ্পাপ চোখে তাকিয়ে জানতে চাইল কি বলবো। আদির দুহাতের বাঁধনে বন্দি রাত্রি। সে বাঁধন আরো শক্ত করে করুণ গলায় আদি বলল, কেন বিষ নিয়ে এলে? মাত্র 24 ঘন্টা আমায় বিশ্বাস করতে পারোনি? প্রশ্ন শুনে রাত্রি নিজের কান্না সংবরণ করে শক্ত গলায় বলল, দুদিন বাদে যে মেয়ের বিয়ে হতে চলেছে, সে এখন অন্য পুরুষের মুখোমুখি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তাদেরই বিয়ে হবে। মানুষের অন্যায় আবদার মানতে যে মেয়ে 24 ঘন্টা তার সংস্পর্শে থাকবে, সে মেয়েকে তুমি এই কথা জিজ্ঞেস করছো? রাত্রির মুখে এমন কথা শুনে আদি নির্জীব হয়ে গেল। হাতের বাঁধন ক্রমশ আলগা হয়ে এলো। আদি দূরত্ব বাড়িয়ে পেছনে যেতে লাগলো, চোখ নামিয়ে। আদির চেহারায় এখন এমন প্রতিক্রিয়া ভাসছে যা দেখে রাত্রির মনে হচ্ছে হয়তো আদি এখনই কেঁদে দিবে, কিন্তু না, আদি নিঃশব্দে চলে যাচ্ছে। আর তার চলে যাওয়া দেখে রাত্রি ছুটে এসে ডান হাত ধরে জিজ্ঞাসা করলো, আমার কথার জবাব না দিয়ে তুমি পালাচ্ছ কোথায়? আদি উত্তর না দিয়ে চুপ করে আছে। রাত্রি বলল, হ্যাঁ বিষ এনেছি, কিন্তু তোমাকে নরপিশাচ ভেবে আনিনি। আমি জানি মানুষের নেশা করলে হুঁশ থাকে না, তোমারও থাকেনি। তুমি যা পেরেছো সে রাতে আমাকে তাই বলেছ। এমন সব কথা বলেছো যা একজন স্বামী তার স্ত্রীকে বলতে পারে। আমাদের মাঝে তো তেমন সম্পর্ক ছিল না, তাহলে কেন বললে আমায়? তুমি জানো, তোমার প্রতিটা কথা আমার হৃদয়ে বিষ হয়ে ঢুকেছে। যখনই এসব আমার মনে পড়তো, আমি পাগলের মতো কান্না করতাম। তবুও তোমায় কিচ্ছু বলতাম না, কারণ আমি জানি এসব তুমি ইচ্ছে করে বলনি। এসব কথা শোনার পর তুমি কিভাবে আশা করো তোমাকে আমি নিরাপদ মনে করব? তুমি আমার কাছে অনিরাপদ? এই প্রশ্ন করে অবিশ্বাসের চোখে তাকালো আদি, আর নিজের হাত একটু একটু করে রাত্রির কাছ থেকে ছাড়িয়ে নিল। রাত্রি আহত হলো আদির প্রশ্ন শুনে, আর আহত হৃদয় নিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু বিধাতা সে সুযোগ রাত্রিকে দিল না। আদির ফোন বেজে উঠতে সে নিজেকে সামলে নিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। হ্যালো। আদি ফোনে কথা বলছে ঠিকই, কিন্তু রাত্রির চোখে চোখ রেখে কেমন যেন থমকে আছে। কখন হয়েছে এসব? জহিরকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? আদি প্রশ্ন করলো, কিন্তু উত্তর কি এলো রাত্রি শুনতে পেল না। আদি বলে চলেছে, আরে ওই মেয়ে তো আমার বাসার সামনেই থাকে, খালি বিয়ে ভেঙে যায়। তুই কি শিওর যে ওর মেয়ে জহিরের জন্য সুইসাইড করেছে? ওকে, আমি এখনই আসবো, কিন্তু আধা ঘন্টা সময় লাগবে। শেষ বাক্য আদি বলল একদম গাঢ় গলায়, তাও রাত্রির পানে তাকিয়ে, যেন তার গলার স্বর বলে দিচ্ছে আমাকে আধ ঘন্টা দিয়ে আমি রাত্রিকে সময় দিতে চাই। আরো 2 মিনিট কথা বলে আদি ফোন রেখে দিল। এরপর রাত্রিকে বলল, ভালোই হয়েছে, এখন আমাকে চলে যেতে হবে, কারণ যে আমার কাছে নিজেকে নিরাপদ মনে করে না, তার সাথে অন্তত 24 ঘন্টা প্রেমিকের মতো আচরণ করা যায় না। এ বলে আদি একদম রাত্রির কাছাকাছি এসে দাঁড়ালো। বুকের মধ্যে সৃষ্টি হওয়া বেদনা নিয়ে নরম কণ্ঠে বলল, তোমার সাথে আমার যা সম্পর্ক ছিল রাত্রি, আজ তা নিজের অজান্তেই শেষ হয়ে গেল। আমার জীবনে মেয়ে এসেছে যেমন, চলেও গেছে কোনোরূপ ছায়া না ফেলে, কিন্তু তুমি চলে যাচ্ছ আমার সমস্ত মনকে ছাই করে দিয়ে। আমি তোমাকে কখনো প্রেমিকার নজরে দেখিনি, কিন্তু আমার সবসময় একটি চাওয়া ছিল যেন তোমার মতো একটি মেয়ে আমার প্রেমিকা হয়, বউ হয়। কিন্তু আজকে থেকে এ চাওয়াকে আমি নিজ হাতে খুন করলাম। তোমার সাথে 1.5 কি 2 বছরে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তাই আমার মনে হয়েছিল তুমি হয়তো কষ্ট পেয়ে সুইসাইড করতে পারো, কারণ আমি জানি তুমি ইব্রাহিমকে পছন্দ করো না, কিন্তু এ বিষয়েও তুমি নির্জীব রইলে। অবশ্য এখন বললেও আমার কিছু যায় আসে না। যেখানে সম্পর্ক নেই সেখানে নির্লজ্জের মতো আমি তোমার উপর অধিকার ফলাতে চাই না। তবে কি জানো, মাঝে মধ্যে বুকের ভেতরে তোমার নামে যে ছন্দপাত হয়, তা হয়তো আমি কোনোদিনও থামাতে পারবো না। রাত প্রায় শেষ, আলো ফুটেছে আকাশে, কিন্তু মনের আলো কাল রাতেই নিভে গেছে। আদি কখনো ভাবতে পারেনি রাত্রি তাকে নিয়ে এমন চিন্তা করতে পারে।